প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো দ্য মেটাফিজিক্যাল পোয়েটস বাই টি.এস. ইলিয়ট। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই দেখো, এটা টি.এস. ইলিয়ট এর এটা একটা এসে, এবং এই এসেতে তিনি মেটাফিজিক্যাল পোয়েটদের সম্পর্কে লিখেছেন। বিশেষ করে এখানকার মেইন যে কনসার্ন সেটা হচ্ছে যে মেটাফিজিক্যাল যে স্কুল অফ পোয়েট্রি, সেইটার এক্সটেন্ট কতটুকু বা এটার হচ্ছে ব্যাপ্তি কতটুকু সেইটা তিনি বলেছেন। এবং একই সঙ্গে মেটাফিজিক্যাল পোয়েট্রি কিভাবে মেইন যে মানে ধারা পোয়েট্রির সেইটা থেকে কতটুকু আলাদা, সেই বিষয়গুলি এখানে তিনি উপস্থাপন করেছেন। আমরা চেষ্টা করব এই বিষয়গুলিকে খুব ভালোভাবে বোঝার। তো এইটা একটা সামারি, এবং এই সামারিটা একজন ইন্ডিয়ান টিচার তিনি তার করা, এবং মিস্টার পল তিনি এটা করেছেন, এবং তার কাছ থেকে আমি এটা সংগ্রহ করেছি। আশা করি এটা তোমাদের উপকারে আসবে। আচ্ছা দেখো, T.S. Eliot begins the essay with Dr. Johnson's use of phrase metaphysical poetry as a term of abuse or as the label of quaint and pleasant taste. T.S. Eliot এই মেটাফিজিক্যাল পোয়েটদের উপরে এই এসেটা তিনি শুরু করছেন ডক্টর জনসনের ইউজ করা একটা টার্ম দিয়ে, এবং সেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। এটাকে তিনি অ্যাজ এ অ্যাবিউজ হিসাবে উপস্থাপন করছেন, অথবা তিনি এইটাকে আবার যেভাবে বলছেন যে অ্যাজ দ্য লেভেল অফ কোয়েন্ট, অর্থাৎ উদ্ভট এবং একটা প্লেজেন্ট টেস্টের, মানে এক কথা একটা ফানি টেস্টের বিষয় হিসেবে তিনি এটাকে চিন্তা করছেন। মানে এক কথা এখানে তিনি যেটা বলছেন যে টি.এস. ইলিয়ট এসেটা শুরু করছেন ডক্টর জনসনের একটা ফ্রেজ মেটাফিজিক্যাল পোয়েট্রি দিয়ে, যে মেটাফিজিক্যাল টার্মটা ডক্টর জনসন ইউজ করেছিলেন হয় অ্যাবিউজ করার জন্য, অথবা একটা ফানি বিষয় হিসেবে উপস্থাপন করার জন্য এটা তিনি করেছিলেন। The main concern of this essay is to what extent the so-called metaphysical formed a school. আচ্ছা, তিনি বলছেন যে এই যে এসেটা, এইটার মেইন যে কনসার্ন, সেই কনসার্নটা হলো যে এই মেইন কনসার্ন হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই মেটাফিজিক্যাল স্কুলটা বা মেটাফিজিক্যাল স্কুলের যে ব্যাপ্তি, বা এটা কি পরিমাণে হয়েছে এখন পর্যন্ত মেটাফিজিক্যাল রাইটিংগুলো, এইগুলো নিয়ে তিনি লিখেছেন। একই সঙ্গে আবার তিনি যেটা বলছেন, হাউ ফার দিস স্কুল অর মুভমেন্ট ইজ এ ডাইগ্রেশন ফ্রম দ্য মেইন কারেন্ট। এবং এই যে মেটাফিজিক্যাল স্কুল বা মেটাফিজিক্যাল মুভমেন্ট, এই যে নতুন ধরনের একটা ধারা রাইটিংয়ের ভেতরে বা ইংলিশ পোয়েট্রিতে, এইটা মেইন যে রাইটিংয়ের ধারা, সেটা থেকে কতটুকু আলাদা বা কতটুকু অপ্রাসঙ্গিক, অবান্তর বা কতটুকু অবনতির একটা বিষয়, সেই বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এই এসেটাতে কি রয়েছে সেই সম্পর্কিত তথ্য আমরা এই লাইনটাতে পাচ্ছি। হি অলসো পয়েন্টস আউট দ্য ক্যারেক্টারিস্টিক্স ফল্ট অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। তিনি আরও যেটা করেছেন, মেটাফিজিক্যাল পোয়েটদের যে ফল্টগুলি, সেই ফল্টগুলিও এইখানে উপস্থাপন করেছেন এই এসেতে। Eliot says that it is extremely difficult to define metaphysical poetry and to decide what poets practice it in which of their verses. আচ্ছা, এখানে তিনি আরও যেটা বলছেন, টি.এস. ইলিয়ট যে কথাটা বলছেন যে মেটাফিজিক্যাল পোয়েট্রি এই টার্মটাকে ডিফাইন করা, সংজ্ঞায়িত করা সত্যিই খুব কঠিন। এবং মেটাফিজিক্যাল পোয়েটরা, অর্থাৎ এই মেটাফিজিক্যাল পোয়েট্রি যারা লিখে, সেই পোয়েটরা যে কী জিনিস নিয়ে প্র্যাকটিস করতেছে বা কী জিনিস তাদের রাইটিংয়ের ভেতরে নিয়ে আসতেছে, সেইটাও ডিসাইড করা অনেক কঠিন। দ্য পোয়েট্রি অফ ডান ইজ লেট এলিজাবেথান। তিনি বলছেন যে পোয়েট্রি অফ ডান, অর্থাৎ ডানের পোয়েট্রিগুলো মূলত এলিজাবেথান যুগের ঠিক শেষের দিকে বা ঠিক পরে। ইটস ফিলিংস ইজ অফেন ভেরি ক্লোজ টু দ্যাট অফ দ্য আর্গুমেন্ট পুট ফোর্থ বাই এলিয়টস is that there is no precise use of metaphor, simile, or other conceits common to the metaphysical poets. আরেকটা আর্গুমেন্ট তিনি এখানে উপস্থাপন করছেন, সেটা মানে এলিয়টস উপস্থাপন করছেন, সেটা হলো যে এইখানে মেটাফোর, তারপরে সিমিলি, তারপরে কনসেপ্ট, এগুলো ইউজ করার কথা বলা হচ্ছে, বাট এগুলো প্রিসাইজ না, এগুলো অতটা পরিমার্জিত না, সংক্ষিপ্ত সুন্দরভাবে উপস্থাপন করা নাই, বা মেটাফিজিক্যাল পোয়েটরা যেগুলো বলছে যে তারা এগুলো ইউজ করছে, কিন্তু সেগুলো অতটা সুন্দর না বা অতটা ক্লিয়ার না। মোরিভার দেয়ার ইজ নো কমন স্টাইল ইম্পর্টেন্ট এনাফ টু আইসোলেট দিস পোয়েটস অ্যাজ এ গ্রুপ।
এরপর আরেকটা জিনিস বলছেন যে এই যে মেটাফিজিক্যাল পোয়েট যারা যারা রয়েছে বা যারা মেটাফিজিক্যাল পোয়েট্রি লিখছে, এই সমস্ত মানে এদের সবাইকে মিলে যে একটা গ্রুপ করবে এবং এই গ্রুপের যে নামটা দিচ্ছে যে মেটাফিজিক্যাল পোয়েট, কিন্তু এই গ্রুপের আসলে কমন স্টাইল হয়ে গেছে, এদের ভেতরে কোনো আলাদা কোনো স্টাইল নাই। এটা মূলত পূর্ববর্তী যুগ যেটা এলিজাবেথান যুগ, সেই এলিজাবেথান যুগের যে রাইটাররা তাদেরই অনেকটা ক্লোজ, সুতরাং এদেরকে আলাদাভাবে আইসোলেট করা যায় না। But Dunn and Cowley employ a device which is sometimes considered characteristically metaphysical. কিন্তু ডান এবং কাউলি, অর্থাৎ জন ডান এবং কাউলি, তারা দুইজন মানে এই একটা লিটারারি ডিভাইস অ্যাপ্লাই করেছেন তাদের রাইটিংয়ে, যেগুলো মেটাফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্যালি বা চরিত্রগত দিক থেকে বা বৈশিষ্ট্যগত দিক থেকে মেটাফিজিক্যাল বলা যায়। সেই ডিভাইসটা কি? দ্য ইলাবোরেশন অফ এ ফিগার অফ স্পিচ টু দ্য ফার্দেস্ট স্টেজ। বলা হচ্ছে যে তাদের যে ফিগার অফ স্পিচগুলো তাদের রাইটিংয়ের ভেতরে যেগুলো রয়েছে সেগুলো অনেক ইলাবোরেটলি এই দুইজন ইউজ করেছে। কাউলিস কম্প্যারিজন অফ দ্য ওয়ার্ল্ড টু এ চেস বোর্ড টু ডেস্টিনি অ্যান্ড ডান্স কম্প্যারিজন অফ টু লাভার্স টু এ পেয়ার অফ কম্পাস। আচ্ছা, এইখানে দুইটা এক্সাম্পলে দেওয়া হচ্ছে যে কাউলি এবং ডান কিভাবে তাদের যে ফিগার অফ স্পিচগুলো তারা ইউজ করেছে সেটা এখানে। যেমন কাউলি একটা তার বিখ্যাত এক্সাম্পল রয়েছে, সেটা হচ্ছে যে তিনি কম্পেয়ার করেছেন ওয়ার্ল্ডকে একটা চেস বোর্ডের সঙ্গে। আচ্ছা, কম্প্যারিজন অফ দ্য ওয়ার্ল্ড টু এ চেস বোর্ড, অর্থাৎ দাবা খেলার যে বোর্ড সেইটা, এবং সেইটাকে মূলত ডেস্টিনির সঙ্গে, আমাদের যে ভাগ্যটা সেই ভাগ্যটা অনেকটা দাবা খেলার বোর্ডের মতো, এবং এইটাকে তিনি কম্পেয়ার করেছেন মানুষের লাইফটাকে বা মানুষের ডেস্টিনিটাকে দাবা খেলার বোর্ডের সঙ্গে। আর জন ডান কম্পেয়ার করেছেন দুইটা লাভারকে কম্পাসের দুইটা কাটার মতো। অর্থাৎ তোমরা ওই কবিতাটি পড়েছো কি না, এটা সম্ভবত থার্ড ইয়ারে রয়েছে, কবিতাটার নাম আমি ভুলে গেছি, যে দুইটা লাভার যেটা ফিক্সড পয়েন্টে থাকে, অর্থাৎ একটা কম্পাসের কাটা যেটা ফিক্সড খাতার সঙ্গে মানে ফিক্সড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রেমিকা, এবং যেটা চারিদিক দিয়ে ঘুরে সেইটা হচ্ছে প্রেমিক, এবং দিন শেষে প্রেমিকার কাছে আবার প্রেমিক ফিরে আসে। তো এই যে জন ডানের যে বিষয়টা, এই যে কম্পাসের যে এক্সাম্পলটা তিনি দিয়েছেন, তো এই দুইটাকে ধরে, অর্থাৎ কাউলির ডেস্টিনি এবং জন ডানের কম্পাস, এই দুইটা এক্সাম্পলকে ধরে এই টি.এস. এলিয়ট বলছেন যে এদের দুইজনের ভেতরে মেটাফিজিক্যাল পোয়েট্রির যে ধারণাটা সেটা অনেকটাই ক্লিয়ার। ইন দিস পোয়েটস ইনস্টেড of a mere explication of content of the comparison, there is a development by a rapid association of thought. এখানে যেটা বলছেন যে এই দুইজন পোয়েটের ভেতরে, অর্থাৎ কাউলি এবং জন ডানের ভেতরে, তাদের ভেতরে তারা যে শুধুমাত্র কন্টেন্টের ভেতরে যে কম্প্যারিজন করে গেছেন এটাই না, বরং তাদের কম্প্যারিজনের ভেতরে বা তাদের চিন্তা ভাবনার ভেতরে একটা ডেভেলপমেন্ট রয়েছে এবং একটা র্যাপিড অ্যাসোসিয়েশন রয়েছে অফ থট, অর্থাৎ চিন্তা ভাবনার একটা বিষয় রয়েছে। মানে এটা যদি আমি আরও মানে ক্লিয়ারলি বলি, তাহলে এই টি.এস. এলিয়ট বলছেন যে জন ডান এবং কাউলির যে রাইটিংগুলো, তারা যে ফিগার অফ স্পিচগুলো ব্যবহার করেছে বা কনসিট, সিমিলি, মেটাফর যেগুলো ব্যবহার করেছে, সেগুলো কিন্তু গবেষণা করা যায় বা সেগুলো নিয়ে চিন্তা করা যায়, চিন্তার খোরাক যোগায় সেগুলো, বা সেগুলো নিয়ে চিন্তা করলে নতুন নতুন জিনিস বের হয়ে আসে। ডান্স মোস্ট সাকসেসফুল অ্যান্ড ক্যারেক্টারিস্টিক ইফেক্টস আর secured by brief words and sudden contrast. এইখানে টি.এস. এলিয়ট বলছেন ডানের সবচেয়ে সাকসেসফুল এবং ক্যারেক্টারিস্টিক ইফেক্ট যেটা, সেগুলো হচ্ছে যে ব্রিফ ওয়ার্ড, অর্থাৎ অনেক সংক্ষিপ্ত ওয়ার্ড সে ইউজ করে, অ্যান্ড সাডেন কন্ট্রাস্ট, এবং খুব তাড়াতাড়ি সেটার পুরোপুরি কন্ট্রাস্ট একটা অর্থ প্রকাশ করে সেই ওয়ার্ডগুলির, আবার খুব তাড়াতাড়ি একটা মানে সাডেন একটা অর্থ বা সাডেন একটা মোড় ঘুরিয়ে দেওয়া কিছু বিষয় তার কবিতার ভেতরে থাকে। ডক্টর জনসন এমপ্লয়েড দ্য টার্ম মেটাফিজিক্যাল পোয়েটস কিপিং ইন মাইন্ড ডান, ক্লিভল্যান্ড অ্যান্ড কাউলি। ডক্টর জনসন যে মেটাফিজিক্যাল পোয়েট নামে যে টার্মটা ইউজ করেছিলেন, টার্মটা ইউজ করার আগে তিনি তার মনে ডানকে, ক্লিভল্যান্ড এবং কাউলিকে, এই তিনজনের কথা মনে করে তিনি এই টার্মটা ক্রিয়েট করেছিলেন বা বলেছিলেন। হি রিমার্কড দ্যাট ইন দেম দ্য মোস্ট হিটারোজিনিয়াস আইডিয়াস আর ইয়কড বাই ভায়োলেন্স টুগেদার। হি রিমার্কড, এই ডক্টর জনসন রিমার্ক করেছেন বা উল্লেখ করেছেন যে তাদের ভেতরে দ্য মোস্ট হিটারোজিনিয়াস আইডিয়াস, অর্থাৎ তাদের ভেতরে সবচেয়ে ভিন্নধর্মী যে আইডিয়াগুলি সেগুলো আর ইয়কড, অর্থাৎ সেগুলোকে একটার সঙ্গে আরেকটা জোড়া দেওয়া রয়েছে বাই ভায়োলেন্স টুগেদার, এবং একটা সংঘর্ষের মাধ্যমে।
মানে এটা এরকম বলা যেতে পারে যে তারা যে ওয়ার্ডগুলি বা তারা যে আইডিয়াগুলি যেগুলো প্রকাশ করেছেন সেই আইডিয়াগুলি একটা আরেকটার সঙ্গে কানেক্টেড, ঠিক আছে, বাই ভায়োলেন্স টুগেদার, এবং একটা আরেকটা চিন্তা বা একটা আরেকটা ওয়ার্ড যেন একটা আরেকটার সঙ্গে ভায়োলেন্সে মানে লিপ্ত, বা একটা আরেকটার সঙ্গে যেন কি বলে এটাকে, সংঘর্ষ যেন এদের চলতেছে সবসময়ের জন্য বা আইডিয়াগুলোর ক্ষেত্রে। Eliot says that often the ideas are yoked but not united, and if we are to judge styles of poetry by their abuse, enough examples are found in Cleveland to justify Johnson's commendation, আচ্ছা কন্ডেমনেশন। ইলিয়ট বলতেছে যে কথাটা সেটা হচ্ছে যে তাদের আইডিয়াগুলি আর ইয়কড, অর্থাৎ একটা আরেকটার সঙ্গে লিঙ্কড রয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরেও তারা ইউনাইটেড নয়, তাদের আইডিয়াগুলি ওইরকম শক্তপোক্তভাবে কানেক্টেড নয়। এবং আমরা যদি তাদের পোয়েট্রির স্টাইলটাকে যদি আমরা হচ্ছে জাজ করি, তাদের অ্যাবিউজ যে মানে তথ্য বা অ্যাবিউজ যে কথাবার্তা বা ওয়ার্ড সেগুলো দিয়ে, তাহলে এনাফ এক্সাম্পল পাবো আমরা ক্লিভল্যান্ডের যে রাইটিং সেগুলোতে, এবং টু জাস্টিফাই জনসনস কন্ডেমনেশন, এবং জনসন যে তাদেরকে একটা দোষারোপ করছিল বা অ্যাকিউজ করছিল বা কন্ডেম করছিল সেটা তাহলে আমরা দেখতে পাবো। মানে এক কথায় এলিয়ট বলছেন যে তাদের ওয়ার্ডগুলি একটার সঙ্গে আরেকটা যায় বা জোড়া লাগানো, ঠিক আছে, কিন্তু এগুলো একেবারে ইউনাইটেড না, সুসংগবদ্ধ না। এবং তাদেরকে যদি আমরা জাজ করতে যাই তাদের অ্যাবিউসিভ যে কথাবার্তা সেগুলো দিয়ে, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে ক্লিভল্যান্ডের রাইটিংয়ের ভেতরে এটা অনেক বেশি দেখা যায়, এবং যার জন্যই জনসন এদেরকে দোষারোপ করেছেন। হি কোটস লর্ড হারবার্টস ওড অ্যান্ড সেইজ দ্যাট নাথিং ইন দ্য পোয়েম দ্যাট ফিটস জনসন জেনারেল অবজারভেশন অন দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। টি.এস. ইলিয়ট এখানে লর্ড হারবার্টের ওডগুলোকে উল্লেখ করছেন এবং উল্লেখ করে বলছেন যে এই ওডগুলোর নিয়ে যদি আমরা চিন্তা করি বা কথা বলি, তাহলে যেটা দেখা যাবে যে জনসন মেটাফিজিক্যাল পোয়েটদের সম্পর্কে তার যে অবজারভেশন বা তার যে বলা যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, সেগুলো কোনোটাই এই লর্ড হারবার্টের হচ্ছে কবিতার ভেতরে বা ওডগুলোর ভেতরে নেই। অ্যাকর্ডিং টু এলিয়ট, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দিস পোয়েটস ইজ অ্যাজ রুল সিম্পল অ্যান্ড পিওর। আচ্ছা, ইজ অ্যাজ এ রুল সিম্পল অ্যান্ড পিওর। ইলিয়টের মতে এই যে পোয়েটরা যারা ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছে তাদের ক্ষেত্রে মানে পোয়েট কী বলে মেটাফিজিক্যাল পোয়েট্রিতে যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছে সেগুলো সিম্পল এবং পিওর। হারবার্টস ভার্স হ্যাজ সিম্পলিসিটি, হারবার্টের যে ভার্সগুলো সেগুলোতে সিম্পলিসিটি রয়েছে। আনলাইক দ্য 18th century পোয়েমস, 18th century পোয়েমের মতো না, দ্য 17th century পোয়েমস মেটাফিজিক্যাল পোয়েমস লাইক মার্ভেলস কয় মিস্ট্রেস অ্যান্ড ক্রাশস সেইন্ট টেরেসা আর ডিসিমিলার ইন দ্য ইউজ অফ সিলেবলস। এখানে বলছে যে 18th সেঞ্চুরির মতো এই 17th সেঞ্চুরিতে এসে এই মেটাফিজিক্যাল পোয়েট্রি, বিশেষ করে মার্ভেলের কয় মিস্ট্রেস এবং ক্র্যাশোর যে সেইন্ট টেরেসা, এগুলা সিলেবলের ভেতরে একটা ডিসিমিলারিটি রয়েছে, সিলেবলগুলো ইউজ করার ক্ষেত্রে ডিসিমিলারিটি রয়েছে, যেটা 18th সেঞ্চুরির রাইটিংগুলোতে মানে ওই রকম নেই, বা 18th সেঞ্চুরিতে সাধারণত অনেক মিল রয়েছে, সিমিলারিটি রয়েছে, কিন্তু 17th সেঞ্চুরিতে যেটা রয়েছে যে ডিসিমিলারিটি রয়েছে। In the former, there are short syllables to produce an effect of great speed, and in the latter, long syllables are used to effect an ecclesiastical solemnity. এখানে টি.এস. ইলিয়ট যেটা বলছেন যে ফরমার অর্থাৎ 17th সেঞ্চুরি রাইটিংগুলোতে দেয়ার আর শর্ট সিলেবলস, সিলেবলগুলো অনেক ছোট ছোট এবং এটা প্রডিউস করে খুব সুন্দর ইফেক্ট অফ গ্রেট স্পিড। এবং ল্যাটারে অর্থাৎ 18th সেঞ্চুরিতে এসে যেটা দেখা যায় যে লং সিলেবল ইউজ করা হয়েছে, এবং এইখানে টু ইফেক্ট অ্যান্ড ইক্লেসিয়াস্টিক্যাল সলিমিনিটি ক্রিয়েট করেছে, অর্থাৎ এখানে যাজকীয় একটা গাম্ভীর্যতা বা ধর্মীয় একটা বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে। মানে 17th সেঞ্চুরিতে যে রাইটিংগুলি, বিশেষ করে জন ডান বা কাউলি বা আরও যারা রয়েছে, তাদের রাইটিংগুলোতে মূলত মানে স্পিড রয়েছে, বা তাদের রাইটিংগুলোর সিলেবলগুলো শর্ট বা অনেকটা শ্রুতিমধুর, এরকম সব কিছু ঠিক আছে, প্রেম ভালোবাসা এগুলো ঠিক আছে। বাট পরবর্তীতে 18th সেঞ্চুরিতে এসে এদের রাইটিংগুলোতে অনেক লং সিলেবল ব্যবহার করেছে, এবং এদের রাইটিংগুলোতে ধার্মিকতার বিষয়টা বেশি রয়েছে। তোমরা জানো যে এই মেটাফিজিক্যাল পোয়েট্রির যে 5টা বা 6টা টপিক, যেমন লাভ, ফেইথ, সোল, ডেথ অ্যান্ড গড,
এই কয়টার ভেতরে পরবর্তী যে মেটাফিজিক্যাল পোয়েট রয়েছে তাদের ক্ষেত্রে গড এবং সোল এই দুইটা বিষয় নিয়েই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই গড এবং রিলিজন সম্পর্কে তারা লিখেছে, কিন্তু আগেকার রাইটিংগুলোতে 17th সেঞ্চুরিতে তারা সবাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা লিখেছে হচ্ছে লাভ, ফেইথ এবং হচ্ছে সোল নিয়ে। তো তবে তাদের রাইটিংগুলো মূলত লাভ নিয়েই বেশি লেখা রয়েছে। ইন এলিয়টস ওপিনিয়ন, এলিয়টসের মতে জনসন হ্যাজ ফেইল টু ডিফাইন মেটাফিজিক্যাল বাই ইটস ফল্ট। জনসন ব্যর্থ হয়েছে মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলোকে ডিফাইন করতে এর ফল্ট ধরে ধরে, অর্থাৎ ফল্টের কারণে জনসন এটাকে ডিফাইন করতে পারেনি। ওয়ান হ্যাজ টু কনসিডার হোয়েদার দ্য মেটাফিজিক্যাল পোয়েট্রি হ্যাজ দ্য ভার্চু অফ পার্মানেন্ট ভ্যালু অর নট। যে কেউ মানে এইটাকে যদি ডিফাইন করতে যায় তাহলে তার উচিত মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে আরও মানে চিন্তা করা যে এইগুলো ভবিষ্যতে এর যে ভার্চুটা বা এর যে পার্মানেন্ট হবে কিনা এর ভ্যালুটা সেটা নিয়ে চিন্তা করা, অর্থাৎ এইগুলো পরবর্তীতে পারফর্ম ভালো করবে কিনা, এগুলো মানুষের মানে এগুলো ভ্যালু পাবে কিনা সেটা নিয়েও চিন্তা করা উচিত এগুলো ডিফাইন করার আগে। ইনফ্যাক্ট ইট ডাজন্ট হ্যাভ ইট, মূলত এই মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলোর এরকম পার্মানেন্ট ভ্যালু নেই। জনসন's observation is that the attempts of these poets were always analytic. জনসনের অবজারভেশন এই হলো যে এই পোয়েটগুলি অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েটরা তাদের রাইটিংয়ের ভেতরে অ্যানালিটিক ইউজ করেছেন, বিশ্লেষণ করেছেন বা বিশ্লেষণী কথাবার্তা বলেছেন। ইলিয়ট says that in the dramatic verse of the late Elizabethan and early Elizabethan poets there is a development of sensibility. এলিয়ট যে কথাটি বলছেন যে ড্রামাটিক ভার্সের ক্ষেত্রে অর্থাৎ এলিজাবেথান যুগের শুরুর দিকে এবং শেষের দিকে জ্যাকোবিয়ান পোয়েটসদের ক্ষেত্রে তারা যে ড্রামাটিক্যাল ভার্সগুলো ইউজ করতো, ড্রামাটিক ভার্স ইউজ করতো, সেইখানে একটা সেন্সিবিলিটির একটা ডেভেলপমেন্ট রয়েছে। ইন জনসনের ক্ষেত্রে চ্যাম্পম্যান অ্যান্ড ডান দেয়ার ইজ আ রিক্রিয়েশন অফ থট ইনটু ফিলিংস। জনসনের ক্ষেত্রে চ্যাম্পম্যান এবং ডানের বিষয়ে দেয়ার ইজ এ রিক্রিয়েশন ইন থটস ইনটু ফিলিংস, অর্থাৎ চ্যাম্পম্যানের এবং ডানের রাইটিংয়ের ভেতরে একটা বিনোদন রয়েছে এবং থট অফ ফিলিং রয়েছে। দ্যাট ইজ দেয়ার ইজ ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, এবং এটাই হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। Eliot makes a distinction between the Victorian poet, reflective poet, and the metaphysical poet, intellectual poet. এলিয়ট এবার যেটা করেছেন যে একটা আলাদা করেছেন, ভিক্টোরিয়ান পোয়েটদেরকে আলাদা করেছেন, তাদেরকে তিনি রিফ্লেকটিভ পোয়েট বলছেন এবং মেটাফিজিক্যাল পোয়েট্রি মানে পোয়েটদেরকে তিনি ইন্টেলেকচুয়াল পোয়েট বলছেন। Poets are like Tennyson and Browning things but do not feel their thought as immediately as the order of rose. পোয়েট বিশেষ করে টেনিসন এবং ব্রাউনিংয়ের মতো কবি যারা রয়েছে তারা সাধারণত চিন্তা করত মানে তাদের রাইটিং নিয়ে তখন তারা আসলে এগুলো নিয়ে এর ভেতরে যে একটা গোলাপের মতো সুগন্ধ রয়েছে বা সুমিষ্টতা রয়েছে রাইটিংয়ের ক্ষেত্রে সেইগুলো বিষয় নিয়ে আসলে ওভাবে চিন্তা করা হতো না। ডু নট ফিল দেয়ার থট অ্যাজ ইমিডিয়েটলি, বা তাদের রাইটিংয়ের ভেতরে যে থটগুলি রয়েছে এই থটগুলি খুব সহজেই বেরিয়ে আসে না ব্রাউনিং এবং টেনিসনের ক্ষেত্রে, মানে এক কথায় ভিক্টোরিয়ান পোয়েটদের ক্ষেত্রে। এ থট টু ডান ওয়াজ অ্যান এক্সপেরিয়েন্স, এবং ডানের যে থটগুলি সেগুলো হচ্ছে একটা এক্সপেরিয়েন্স, মূলত একটা অভিজ্ঞতা। ইট মডিফাইড হিজ সেন্সিবিলিটি, এইটা তার যে সেন্সিবিলিটির যে কোয়ালিটি সেটাকে মডিফাইড করে। দ্য ডেসপারেট এক্সপেরিয়েন্স আর অ্যামালগেমেটেড অ্যান্ড দে ফর্ম নিউ হোলস। বলা হচ্ছে তার এই যে ডেসপারেট বা অস্থির যে এক্সপেরিয়েন্সগুলি, অস্থির যে অভিজ্ঞতাগুলি, বিশেষ করে লাভ অভিজ্ঞতা থেকে শুরু করে আরও যে অভিজ্ঞতাগুলি সেগুলো খুব সুন্দরভাবে অ্যামালগেমেটেড রয়েছে, সুসজ্জিত রয়েছে বা সংগঠিত রয়েছে, এবং দে ফর্ম নিউ হোল, এবং তারা নতুন একটা কিছু তৈরি করছে। দ্য পোয়েটস অফ দ্য 17th সেঞ্চুরি আর দ্য সাকসেসর অফ দ্য 16th সেঞ্চুরি ড্রামাটিস্ট। বলা হচ্ছে 17th সেঞ্চুরির যে পোয়েট যারা তারা মূলত 16 শতকের ড্রামাটিস্টদেরই পরবর্তী আর কি রাইটাররা। দে আর সিম্পল, আর্টিফিশিয়াল, ডিফিকাল্ট, ফ্যান্টাস্টিক অ্যাজ দেয়ার প্রেডিসেসর্স ওয়্যার। তারা হচ্ছে খুবই সিম্পল রাইটিং করতো,
তাদের রাইটিংয়ের ভেতরে আর্টিফিশিয়ালিটি ছিল, তার কঠিনতা ছিল এবং ফ্যান্টাস্টিক বিষয়গুলোও ছিল তাদের রাইটিংয়ে, ঠিক তাদের পূর্ববর্তী রাইটারদের মতো। ইন দ্য 17th century, a dissociation of sensibility sets in, and this was aggravated by the influence of the two most powerful poets of the country, Milton and Dryden. আচ্ছা, অফ দ্য সেঞ্চুরি মিল্টন অ্যান্ড ড্রাইডেন। 17th সেঞ্চুরিতে এসে এই যে সেন্সিবিলিটির যে ডিসোসিয়েশন, মানে ভাবের যে পৃথকীকরণ, এইটা করা হয়েছে এবং দিস ওয়াজ অ্যাগ্রিভেটেড, এবং এইটাকে আরও ত্বরান্বিত করা হয়েছে দুইটা মোস্ট পাওয়ারফুল পোয়েটের রাইটিংয়ের কারণে বা প্রভাবের কারণে, সেটা হচ্ছে মিল্টন এবং ড্রাইডেন। These poets formed certain poetic functions so magnificently well that the magnitude of effect cancelled the absence of others. বলা হচ্ছে যে এই দুইটা রাইটার অর্থাৎ ড্রাইডেন এবং মিল্টন, তারা তাদের যে পোয়েট্রিগুলো এত ভালোভাবে ফাংশন করেছে, তাদের পোয়েটিক ইয়েগুলো এত ম্যাগনিফিসেন্টলি, এত চমৎকারভাবে যে তৎকালীন আরও যে অন্যান্য যে রাইটারের যেই রাইটিংগুলোর যে ম্যাগনিফিসেন্ট যে কোয়ালিটিগুলো, সেগুলো আসলে সব কনসিল্ড হয়ে গেছে, সেগুলো সব হাইড হয়ে গেছে এবং অ্যাবসেন্ট হয়ে গেছে। এক কথায় এই দুইটা রাইটারের, এই দুইটা কবির রাইটিংয়ের কারণে অন্যান্য আদার কবিগুলো যেগুলো রয়েছে তারা আসলে অতটা সামনে আসতে পারেন। দেয়ার ওয়াজ ইমপ্রুভমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ, এইখানে ভাষাগত দিক থেকে, ভাষার দিক থেকে অনেক ইমপ্রুভমেন্ট ছিল। While the language became more refined, the feelings became more crude. যখন ল্যাঙ্গুয়েজগুলোকে অর্থাৎ ভাষাকে মানে রিফাইন করা হলো, তখন ফিলিংস হয়ে গেল আরও ক্রিউড বা আরও উন্মোচিত হলো, বা আরও যেটাকে বলা যেতে পারে ক্রিউড বলতে অপরিশোধিত বা নগ্ন। তো এইখানে মানে আরও উন্মোচিত হলো। আর ইন ওয়ান অর টু প্যাসেজেস অফ শেলিস ট্রায়াম্ফ অফ লাইফ, ইন দ্য সেকেন্ড কিডস Hyperion, there are traces of a struggle toward unification of sensibility. বলা হচ্ছে দুইটা প্যাসেজ, একটা বা দুইটা প্যাসেজ, বিশেষ করে শেলির ট্রায়াম্প অফ লাইফ এইটাতে, অথবা ইন দ্য সেকেন্ড কিডস হাইপেরিয়ন, এই দুইটা রাইটিংয়ের একটা দুইটা প্যাসেজে এই শেলি ট্রেস করতে চেষ্টা করেছে, সেটা হচ্ছে স্ট্রাগল টুয়ার্ডস ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটির বা ভাবের যে ইউনিফিকেশন করা, সেইটাতে তিনি স্ট্রাগল করেছেন বা এইগুলোতে ওইভাবে যেন করতে পারেন নাই। সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট হোয়াট দ্য ফেথ অফ মেটাফিজিক্যাল উড হ্যাভ বিন ইফ দ্য কারেন্ট অফ পোয়েট্রি ডিসেন্ডেড ইন দ্য ডিরেক্ট লাইন ফ্রম দেম। সর্বশেষ টি.এস. ইলিয়ট যে কোশ্চেনটা করছেন যে এখন এই মেটাফিজিক্যাল পোয়েটরা যেভাবে তাদের রাইটিংগুলো লিখে যাচ্ছে, এমন এখন জনপ্রিয়, ঠিক আছে, কিন্তু যখন তাদের রাইটিংয়ের এই জনপ্রিয়তা কমে যাবে বা তাদের রাইটিংটা যখন মেইন তাদের যে ট্র্যাডিশনটা বা ওই সময়ের যে কারেন্ট, সেই ফ্লোটা যখন নষ্ট হয়ে যাবে, তখন তাদের কি হবে বা তাদের রাইটিংয়ের কি হবে? দে উড নট সার্টেনলি বি ক্লাসিফাইড অ্যাজ মেটাফিজিক্যাল। তারা অবশ্যই তখন মেটাফিজিক্যাল বলে আলাদাভাবে তাদেরকে ডাকা হবে না, এইটা টি.এস. ইলিয়ট বলছে। লাইক আদার পোয়েটস, দ্য মেটাফিজিক্যাল পোয়েটস হ্যাভ ভ্যারিয়াস ফল্টস। অন্যান্য পোয়েটদের মতোই মেটাফিজিক্যাল পোয়েটদেরও অনেক ভুল রয়েছে। বাট দে ওয়ার ট্রাইং টু ফাইন্ড দ্য ভার্বাল ইকুইভ্যালেন্ট ফর স্টেটস অফ মাইন্ড অ্যান্ড ফিলিংস। কিন্তু তারা চেষ্টা করেছিল তাদের যে ভার্বাল ইকুইভ্যালেন্ট রয়েছে এবং ফর স্টেটস অফ মাইন্ড অ্যান্ড ফিলিংস, সেটা ফাইন্ড আউট করার জন্য। এক কথায় তাদের ফিলিংস এবং মনের ভেতরে যে কথাগুলি, সেটা ভার্বালি প্রেজেন্টেশন যেটা ছিল, সেটাতে তারা চেষ্টা করেছে তাদের ভুলগুলোকে কোপ উইথ করা। এলিয়ট কনক্লুডস দিস এসে বাই সেইং দ্যাট ডান, ক্র্যাশো, ভন, হারবার্ট কাউলি অ্যাট হিজ বেস্ট আর ইন দ্য কারেন্ট অফ ইংলিশ পোয়েট্রি। এখানে সর্বশেষে এলিয়ট যে কথাটি বলছেন, যে কয়েকজনের নাম বলছেন, যে জন ডান, তারপরে ক্র্যাশো, তারপরে ভন, হারবার্ট কাউলি, এরা তাদের যে রাইটিংয়ের যে ক্যাটাগরি বা তাদের রাইটিংয়ের ক্ষেত্রে বা তারা যে ধারায় লিখতেছিলেন, সেই ধারাতে তাদের রাইটিংটা হচ্ছে বেস্ট বা তারা সবচেয়ে বড় রাইটার তাদের মেটাফিজিক্যাল বা এই রাইটিংয়ের ক্ষেত্রে। সো এই হলো আসলে এই মেটাফিজিক্যাল পোয়েটদের সম্পর্কে একটা সামারি, যে সামারিটা আমি মিস্টার পলের কাছ থেকে নিয়েছি। তিনি একজন ইন্ডিয়ান টিচার। আশা করি এটা তোমাদের উপকারে আসবে এবং তোমরা এইটা দিয়েই বুঝতে পারবে যে আসলে মেটাফিজিক্যাল পোয়েট্রিতে কি বলা হচ্ছে। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার অবশ্যই নতুন এসে নিয়ে আসবো। তো তোমরা অনেকে এটা চাচ্ছিলে, আশা করি তোমাদের উপকার হবে এবং তোমাদের চাহিদা মিলবে। তো ঠিক আছে, পরবর্তী ভিডিও পর্যন্ত ওয়েট করতে থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।